উপস্থিত সুধী, আমি কিঙ্কর হাসান আছি আপনাদের আজকের এই আয়োজনে। আমাদের এই আয়োজন প্যাশন টু পরিচয়। এখানে আমরা এমন সব দারুণ মানুষদের সাথে কথা বলি যারা আমাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়, যাদের জীবনের গল্পগুলো আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহস যোগায় এবং যাদের জীবনের গল্পগুলো আমাদেরকে ভাবতে শেখায়। আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন অসাধারণ একজন মানুষ, যার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন সেই সব গল্প আমরা যখন শুনবো আমরা আসলে মুগ্ধ হব। তার নাম হচ্ছে শুভাশিস ভৌমিক। শুভাশিস ভৌমিক, আমরা সবাই চিনি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে, তার আরও অনেক পরিচয় আছে। সেই পরিচয়গুলো আমরা এখন জানবো। তিনি এটেকের ম্যানেজিং ডিরেক্টর। আমরা একটু তার সম্পর্কে আরও জেনে আসি, আমরা একটু দেখি কে এই শুভাশিস ভৌমিক। শুভাশিস ভৌমিক পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি প্রায় ১৭ বছর ধরে এনার্জি সেক্টরে কাজ করছেন। বর্তমানে এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের হয়ে বাংলাদেশের এই প্রান্তে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে ডব্লিউএমআই সিঙ্গাপুর তাকে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং লিডার হিসাবে স্বীকৃতি দেয় এবং একই সাথে সেখান থেকে তিনি পান স্কলারশিপ। প্রায় ১ মিলিয়নেরও বেশি ফলোয়ারদের জন্য তিনি প্রতি মুহূর্তে বানাচ্ছেন ভ্যালু ড্রিভেন কন্টেন্ট এবং একই সাথে লিখেছেন উদ্যোক্তাদের জন্য অনেক অনেক বই। নিজের সন্তান ঋতুরাজের সাথে গড়ে তোলা ব্যান্ড বাপকা ব্যাটা সারা দেশ জুড়ে দারুণ জনপ্রিয়। এই হচ্ছে শুভাশিস ভৌমিক, যার প্রতিটি কাজ আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয়। আমরা দেখে নিলাম শুভাশিস ভৌমিককে, তিনি কি কাজ করেন। আমরা এবার কথা বলবো তার সাথে এবং একটা জমজমাট আড্ডা দেব। দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি এবং আমরা যে সময়টুকুন আছি আমরা একটু আপনাকে জানার চেষ্টা করব আপনার কাজ নিয়ে, আপনি কিভাবে নিজের সময়টুকু কাটান, এবং আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে শিখে আপনার গল্পগুলো শুনে আমরা যেন একটু ঋদ্ধ হই। আমি খুবই ক্ষুদ্র মানুষ। আপনি যত সুন্দর করে বলেছেন, জানি না কতটা ভ্যালু অ্যাড করতে পারবো, কিন্তু হয়তো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। একদম দাদা। একদম শুরুতেই আমরা বলবো, আমি প্রায় একটা কথা বলি যে শ্যামল গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন, বুক পকেটে একটা সুন্দর শৈশব না থাকলে সামনে এগিয়ে যাওয়া যায় না, প্রতিবার লড়াইতে লড়াইটা করা যায় না। আপনার শৈশব কোথায় কেটেছে, কোথায় জন্ম হয়েছে, আমাদেরকে যদি একটু বলেন সেখানকার এক্সপিরিয়েন্স। আমার জন্ম ঢাকায়। আমার বেশিরভাগ বেড়ে ওঠা ঢাকাতেই। কিন্তু আমার বাবা সরকারি চাকরি করতেন। এজন্য আমার সরকারি চাকরির জন্য বাবা সরকারি চাকরির জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। আমার প্রথম স্কুল ছিল যশোর, এবং সেখান থেকে আমার স্কুল চেঞ্জ হয়ে যশোর ক্যান্ট পাবলিক ছিল। তারপর ওখান থেকে চট্টগ্রামে চলে যাওয়া, চট্টগ্রামে ভাটিয়ারিতে আমি অনেকদিন ছিলাম। সেখান থেকে আমার সেকেন্ড স্কুল ছিল চিটাগং ক্যান্ট পাবলিক। ওখান থেকে আমার ঢাকায় চলে আসা, ঢাকায় আমার বেড়ে ওঠা হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্টে। সো আমার শৈশবটা খুব সুন্দর কেটেছে। আমি যেটা বলবো, আমি ক্যান্টনমেন্টে বড়, যেখানে আমি অনেক বড় মাঠ পেয়েছি, অবাধ স্বাধীনতা পেয়েছি, যেখানে বন্ধু বান্ধবের সাথে খেলতে পেরেছি। এবং ঢাকাতেই আমার মনে হচ্ছে যে আমি 1995 থেকে ঢাকাতেই, এবং তারপর থেকে পুরোটা জার্নি হচ্ছে ঢাকাতেই। তারপর কলেজও ঢাকা, আমার কলেজ নটরডেম ছিল। তারপর আমার ইঞ্জিনিয়ারিংয়ে ঢোকা, ইঞ্জিনিয়ারিং পাশ করা, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করা, দেন বিভিন্ন কাজের সাথে যুক্ত হওয়া। দাদা, একটা জিনিস বলতে চাইবো যে এই যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে অবশ্যই ইম্প্যাক্ট ফেলছে এবং সেটা কারণ যতই দিন যাচ্ছে আমি এই প্রশ্নটা আসবো যে আপনি বাংলাদেশের সেই একমাত্র কন্টেন্ট ক্রিয়েটার যিনি দুবাইতে আসলে যে গোল্ডেন ভিসা যেটা পেলেন। আমরা সাধারণত দেখি বাইরের একটা বড় অংশের যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে তাদের কন্টেন্টগুলো আসলে সীমানা পেরিয়ে সারা বিশ্বের একটা বৈশ্বিক ব্যাপার থাকে। এবং আপনি দেখবেন যে থাইল্যান্ডেও যদি যাই, ইন্দোনেশিয়াও যদি দেখি, তারাও কিন্তু এরকম কন্টেন্ট তৈরি করছে যে কন্টেন্টগুলো শুধু তার নিজের দেশের জন্য না, পুরো পৃথিবীর জন্য। আমাদের কন্টেন্টগুলো কি একটু গণ্ডিবদ্ধ না? আমাদের কন্টেন্টগুলো কি শুধুমাত্র এই রিজিয়নের জন্য না? যদি তাই হয়ে থাকে এটাকে কিভাবে আমরা একটু বৈশ্বিক করতে পারি? ভালো প্রশ্ন। এই গণ্ডি পেরিয়ে কিন্তু কয়েকজন যাওয়া শুরু করেছে। হ্যাঁ, আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার ট্রাভেল ক্যাটাগরিতে হোক বা বিভিন্ন ক্যাটাগরিতে হোক, ভাষা চেঞ্জ করে হলেও, ইংরেজি ভাষা চুজ করে হলেও কন্টেন্ট বানাচ্ছে, যাতে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। সো সবচেয়ে বড় কনস্ট্রেন্ট হচ্ছে গিয়ে আমাদের ভাষা। সো আপনি যখনই বাংলা ভাষায় কথা বলছেন, সচরাচরভাবে আপনার এই টেরিটরি আপনাকে আকৃষ্ট করবে, আপনি যতক্ষণ না আপনি ভাষাটাকে চেঞ্জ করছেন। সো কিন্তু আমার কাছে বারবার মনে হয়েছে এর ব্যাপ্তিটা অনেক বেশি। শুধু জানতে হবে আপনি কি প্রেজেন্ট করছেন, গ্লোবাল অডিয়েন্স কি শুনতে চায়, এবং আপনি সেটা সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন কিনা। সেই জায়গাটা মনে হয় এখনও সবার কাজ করার অনেক জায়গা আছে, সেই জায়গাটা এখন সবাই যেতে পারেনি। বাট দ্য ইমেন্স অপরচুনিটি, আমি স্টিল বিলিভ করি আমাদের অনেকের অনেক
ক্যাপাবিলিটিস আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, শুধু কিছু বেস্ট প্র্যাকটিসেস জানতে হবে। সেই বেস্ট প্র্যাকটিসেসগুলো হয়তো এখন সময় এসছে এটা দেশের গণ্ডি পেরিয়ে বাইরে গিয়ে কাজ করার জন্য। এবং আপনি যেটা দুবাইয়ের কথা বলছিলেন, যে আপনি যদি দেখেন দুবাই কিন্তু রিসেন্টলি কোন পারপাসে সেটা চালু করেছে, পারপাসটা যদি বুঝেন, দুবাই চেয়েছিল পুরো পৃথিবী থেকে সবচেয়ে বেস্ট বেস্ট মানুষগুলোকে, কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে এনে দুবাইয়ের স্টোরিজগুলো বলবে। সো ওর ওর পারপাসটাও কিন্তু একটা ছিল, ও দেশকে ব্র্যান্ডিং করবে। সো একটা জিনিস দেখুন, দুবাই এটা বুঝতে পেরেছে, আমার দেশকে তাহলে বুঝতে পেরেছে, কারণ আমার দেশ কেন তাহলে একই জিনিসই করছে না, কেন করছে না? একই জিনিস তো বাংলাদেশকে ব্র্যান্ড করেও তো সবাইকে করতে পারতো। সো দুবাই কিন্তু এটা বুঝেছে, ও বেস্ট বেস্ট ট্যালেন্টগুলোকে নিয়ে বিভিন্ন রকম অফার দিয়ে বেস্ট ট্যালেন্ট, আবার সেই ব্রেন ড্রেনের একটা ব্যবস্থা ক্রিয়েট করছে, যাতে ওরা ভালো জায়গাগুলো নিয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবে। দাদা, আপনি একজন ইঞ্জিনিয়ার এবং একই সাথে আপনি যখন কন্টেন্ট তৈরি করেন আপনি আমাদের নতুন নতুন তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন। আহ, এই জায়গাটার বাইরে গিয়ে যদি একটু বলি যে এই ইঞ্জিনিয়ার মানুষটি প্রেমিক হিসাবে কেমন, এবং স্ত্রীর সাথে আপনার প্রথম পরিচয়, ওই ওই মুহূর্তটাকে একটু জানতে চাই। ডেফিনেটলি আমার সাথে আমার ওয়াইফের পরিচয় অলমোস্ট, এখন আমাদের সংসার 15 বছরের, হ্যাঁ, কিন্তু আমার সাথে পরিচয় অলমোস্ট 20 বছরের, মানে টোটাল 5 বছর 6 বছর ধরে আগে চিনতাম। ডেফিনেটলি আমাদেরটাও রিলেশনশিপটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজই ছিল। সো ওর সাথেও পরিচয় আমার হচ্ছে অনলাইনের মাধ্যমে, ওর সাথে পরিচয় শুরু হয়েছিল, এবং সেখান থেকেই আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়েছে, এবং সেখান থেকেই আমরা বিয়ে করেছি পরিবারের সম্মতিতে। হ্যাঁ। দাদা, আপনি অনেক ঘুরতে পছন্দ করেন, আমরা আপনার পেজেও যদি দেখি যে দেশ বিদেশে আপনি ঘুরে বেড়াচ্ছেন। এই ব্যাপারটা আপনার ভেতরে কিভাবে আসলো যে মানুষ দেখতে হবে, মানুষের কাছাকাছি হতে হবে? চমৎকার চমৎকার প্রশ্ন। আমি না একটা ফিলোসফি শেয়ার করি, আমার লাইফে একটা চমৎকার ফিলোসফি আছে। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে লিভ উইথ পারপাস, লাভ উইথ কম্প্যাশন অ্যান্ড গ্রো উইথ হিউমিলিটি। হ্যাঁ, আমি যদি এই জিনিসটা কীভাবে বলি, যে লিভ উইথ পারপাস, যে আমি সবসময় বিলিভ করি, এই যে আমি একটু আগে বললাম যে আপনার স্ট্রেংথ এরিয়াসগুলো আপনাকে জানতে হবে, এবং সেই স্ট্রেংথ এরিয়াসগুলোকে আনন্দে পরিণত করে কীভাবে আপনি বাঁচবেন সেই পারপাসটা আপনাকে বের করতে হবে। আমি এই জায়গা থেকে আসি যে এই এই প্ল্যানিং করে যখন আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, তারপর কন্টেন্টটা তো কয়েকটা মিডিয়ামে যায়, ফেসবুকে যায়, ইনস্টাগ্রামে যায়, টিকটক বা আরও নানান জায়গায় যায়। এখন ফেসবুকের যারা কনজিউমার তারা এক ধরনের, ইনস্টাগ্রামের কনজিউমারের যে কন্টেন্ট কনজিউম করার বিহেভিয়ার ওইটা একটু ভিন্ন, টিকটক আবার আরেক রকম। একদম। সেই জায়গাটায় একই কন্টেন্টকে আপনি আসলে কিভাবে তাদের সাথে ট্রিট করেন আলাদা আলাদা টিজির সাথে? চমৎকার প্রশ্ন। সেখানেও ডিপেন্ড করে, এক একটা মিডিয়ার অ্যালগোরিদম এক এক রকম, এবং অডিয়েন্সের টাইপও এক এক রকম। যেমন আপনি যদি ব্র্যান্ডের কাজ করেন, তাহলে আপনার জন্য ফেসবুক অনেক ভালো কাজ দিবে, কারণ ফেসবুকে সিটিএগুলো ভালো কাজ করে, লিড জেনারেশন হয় বেশি। ইউটিউবে লিড জেনারেশন মানে কল টু অ্যাকশনে মানুষ কাজ করে কম, মানে ক্লিক করে গিয়ে আপনার ফর্ম ফিল আপ করছে বা এই ধরনের অ্যাকশনে যাচ্ছে কম, হ্যাঁ, নর্মালি। সো ফেসবুক আপনি খুব চমৎকার বিজনেসে নিতে পারে। আবার আপনার লক্ষ্য যদি হয় খুব তাড়াতাড়ি পপুলারিটি গেইন করা, খুব তাড়াতাড়ি ভিউজ হয়, টিকটক আপনাকে অনেকটা তাড়াতাড়ি দিবে। হ্যাঁ, রিচ অনেক হাই, অর্গানিক রিচ। হ্যাঁ, অর্গানিক রিচ করে, এবং ডিপেন্ড করে প্যাটার্নও কেমন, হ্যাঁ, কী ধরনের প্যাটার্ন। ইউটিউব আপনাকে অনেকটা সিনেমেটিক ভিউ দিবে, কারণ আপনি যদি দেখেন ইউটিউব চায় আপনি হরিজন্টাল ভিডিও বানান, হ্যাঁ। ফেসবুক আপনাকে বলে পোর্ট্রেট করো, হ্যাঁ, এবং রেশিওগুলোকে ডিফারেন্ট করো, কারণ ফেসবুক ম্যাক্সিমাম মানুষ মোবাইল দিয়ে দেখে, এবং তারা এভাবে রোটেট করে দেখতে পছন্দ করে না, কিন্তু ইউটিউবে মানুষ রোটেট করে দেখতে পছন্দ করে। সো এটা ডিপেন্ড করবে আপনি আসলে কী ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন, কী ধরনের জিনিস করতে। আপনি যদি সিনেমেটিক স্টাইল বানান, সো এটার জন্য ডেফিনেটলি 16:9 রেশিও ইজ ভেরি গুড রেশিও, এবং এটা ইউটিউবের জন্য পারফেক্ট। কিন্তু আপনি যদি এই যে ইম্প্যাক্ট স্টোরিগুলো যেগুলো বলতে চাচ্ছেন, বা কোনো ব্র্যান্ডের সাথে কাজ করছেন, বা আপনার সিটিএ দরকার, আপনার এই জিনিসগুলো করবেন, সেজন্য ফেসবুক বেস্ট, এবং সেই অনুযায়ী রেশিওটাই আপনাকে সেভাবে বেছে নিতে হবে। এর জন্য একটা কঠিন ব্যাপার হচ্ছে এতগুলো প্ল্যাটফর্মে আলাদা আলাদা রেশিও মেনটেন করা, সবসময় কিন্তু এক রেশিও থাকে না। সো একটা কাজ হতে পারে যে আপনি 16:9 করলেন, সেটাকে বিভিন্ন করবেন, কিন্তু সেটার রেশিওটা ঠিক থাকে না। আর একটা হ্যাক্স হতে পারে, এটা হয়তো সবার পক্ষে সম্ভব না, সিনেমাটোগ্রাফার 2 জন রাখা। অথবা আরেকটা হ্যাক্স হতে পারে, একই ভিডিওই আপনি 2বার ধারণ করলেন, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা প্রসেসেরই প্রস অ্যান্ড কনস আছে, এবং প্রত্যেকটা এটা ডিপেন্ড করবে আপনি কোথায় চান।
যেভাবে বড় হয়েছে আমি খুব ডিসিপ্লিন লাইফে বড় হয়েছি। আমি চেষ্টা করি নিজেকে প্রচণ্ড ডিসিপ্লিন রাখতে, এবং আমার একটা ক্যালেন্ডার আছে। আমি আমার ক্যালেন্ডারগুলোকে আমি মেনটেন করে রাখি। ইনফ্যাক্ট আপনার সাথে এই যে আমি কতক্ষণ কথা বলবো সেটাকে আমি বুক করে রেখেছি, এবং ওই বুক করার মাঝখানে কেউ আসতে পারবে না। ওই জন্য আমি বলছি, আমি যখন কমিট করছি সেই টাইমটা ব্লক করে ফেলি, সেই ব্লক করাটাই থাকে, এবং আমি ওটা রিলিজিয়াসলি মেনে চলি, এবং দারুণ। সেই জিনিসটা এবং ব্যালেন্স করে রাখা চলে। এবং আমার কাছে মনে হয় সেকেন্ড পয়েন্টের জন্য, লাভ উইথ কম্প্যাশন, যে আপনার জগৎ সংসারে বাঁচতে হলে মানুষের সাথে মিশতে হবে, এবং সবার সাথে ভালো সম্পর্ক রেখেই চলতে হবে, যেটা আপনাকে আনন্দ দিবে এবং আপনি ভালো বাঁচবেন। এটা আমি নিজের স্বার্থেই করি, আমার মনকে ভালো রাখার জন্য করি। এই যে আজকে আপনার সাথে সময়টুকু কাটাচ্ছি, এই আড্ডাটা দিচ্ছি, এটা আমার ভালো লাগার থেকে, এই যে আমি কিছু শেয়ার করতে পারছি, এটা আমার ভালো লাগে। তো এইভাবে আমি চলি। আমরা একদম শেষ প্রশ্নে চলে আসবো, সেটা হচ্ছে যে জীবনে তো আমরা কিছুটা পরিকল্পনা করি যে পরের 5 বছর এভাবে কাটাবো, পরের 10 বছর এভাবে কাটাবো। সো আমি জানতে চাচ্ছিলাম যে শুভাশিস ভৌমিক পরের 10 বছরে আসলে কি কি করতে চান, তার পরিকল্পনা কি, এরকম কিছু আছে কিনা, এটা একটু জানতে চাচ্ছিলাম। দুটো বড় পরিকল্পনা আছে। একটা হচ্ছে আমি কার্বন নিয়ে দেশে একটা বড় কিছু করতে চাই, কার্বন ক্রেডিট নিয়ে, এবং সেটাকে বিশ্ব পরিধিতে নিয়ে যেতে চাই। এটা আমি অনেক ধরে স্বপ্ন দেখছি, কাজ করছি, যেটার জন্য পুরো পৃথিবীতে একটা বেশ বড় রকমের পরিবর্তন আনতে পারবে। এবং একটা কনসেপ্ট হতে পারে, অলরেডি আমরা শুরু করেছি, কুক টু আর্ন নামে, রান্না করলে টাকা পাওয়া যায়। এই কনসেপ্টটা আমি পুরো পৃথিবীতে, এত বড় একটা প্রবলেম সলভ করছি আমরা, সেই প্রবলেমটা ছড়িয়ে দিতে চাই, এই একটা। এবং সেকেন্ড হচ্ছে, এই একই রকমের প্যাশন, স্বপ্নের বীজটা আমি আমার সন্তানের মধ্যে বপন করে দিতে চাই। দারুণ। ডু সামথিং বিগ, যেটা পৃথিবীর প্রথম 10টা প্রবলেমের একটা প্রবলেম সলভ করে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এখানেও আসলে সেটের চারপাশে আমরা একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে গেছে, Thank সেটা you. টের পাচ্ছি। এবং যেটা বলা দরকার, ড্রিম বিগ, সেটা যেন সবসময় থাকে। অনেক ধন্যবাদ আপনাকে এই Thank you so পুরোটা much. সময় আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদেরকে স্বপ্ন দেখার সাহস দেওয়ার জন্য। Thank you so আবার much. কোনো আয়োজনে আমরা আপনার সাথে আড্ডা দেবার ইচ্ছা রাখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুধী দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন এমন একজন মানুষ যিনি পুরোটা সময় পজিটিভ এনার্জি ছড়িয়ে গিয়েছেন আমাদের চারপাশে, এবং আমাদেরকে বলছেন ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখো। স্বপ্ন দেখলে স্বপ্নভঙ্গের যাতনা হয়তো থাকবে, কিন্তু পিছিয়ে পড়া যাবে না। আমরা এরকম যারা অনুপ্রেরণা দেয় এমন মানুষদেরকে আসলে আমাদের এই আয়োজনগুলোতে ডাকি। আবার কোনো একটা আয়োজনে প্যাশন টু পরিচয়ে, কোনো একটা আড্ডায় আমরা এমন কোনো অনুপ্রাণিত করতে পারে এমন কোনো মানুষের সাথে আমরা আড্ডা দেব। আমরা চাই শুভাশিস ভৌমিকের সৃজনশীল জীবন আরও সুগম হোক, সুন্দর হোক, এবং তিনি আরও সফল হয়ে উঠুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকবেন লাইক দিয়ে, সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ সবাইকে।